সকলকে অনেক অনেক স্বাগত। আজকে আমি তোমাদের মাধ্যমিক 2025 সালের অঙ্কের কোশ্চেনগুলোর আনসার নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমি তোমাদের 1 থেকে 3-এর দাগের যে কোশ্চেনগুলো ছিল সেই কোশ্চেনের সলিউশনগুলো নিয়ে আলোচনা করেছিলাম। সেই অঙ্কগুলো কিভাবে করা যায় সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। তো আজকের ক্লাসে আমরা 4-এর দাগের যে কোশ্চেনগুলো রয়েছে, 4-এর দাগের কোশ্চেনগুলো মূলত একদম শর্ট কোশ্চেন টাইপের, 2 নম্বরের কোশ্চেন, শর্ট আনসার টাইপের। তো এই 4-এর দাগের কোশ্চেনগুলোর আনসার কীভাবে সহজে করা যায় সেই সম্পর্কে আমরা আলোচনা করব। দেখো 4-এর 1-এর যে কোশ্চেনটা ছিল, দুটি ত্রিভুজের পরিসীমা দেওয়া ছিল এবং একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া ছিল এবং অনুরূপ বাহুগুলোর দৈর্ঘ্য কত। দেখো এটা এরকম হয় যে ত্রিভুজগুলোর পরিসীমার যা অনুপাত তার সঙ্গে অনুরূপ বাহুগুলোর অনুপাতটা সমান হয়। তো এটা লিখে নিতে হবে প্রথমে ফার্স্টে, তারপর এটাকে আমরা সমাধান করব। 4-এর যে 1-এর কোশ্চেনটা ছিল, অর্থাৎ পরিসীমাগুলোর যা অনুপাত হয় অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে। তাহলে এখানে ছিল 27 পরিসীমা আর এটা ছিল 16, তাহলে এইটা বাই 16 সমান হবে 9 বাই, এটা যদি আমরা এক্স ধরি দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুটা, তাহলে এক্স, তাহলে আমরা এক্স সমান লিখতে পারি 9 × 16/27, এত সেন্টিমিটার হবে। এটা যদি ক্যালকুলেশন করি 9 × 3 = 16, তার মানে এটা আসছে 16 সেন্টিমিটার। প্রথমে কিন্তু এটা অবশ্যই লজিকটা লিখে নেওয়া উচিত, তারপরে কিন্তু আমরা অঙ্কটার সলিউশন করব। এরপরে যে কোশ্চেনটা রয়েছে দেখো, ও কেন্দ্রীয় বৃত্তে বহিস্থ বিন্দু পি থেকে পিএস এবং পিটি দুটো স্পর্শক টানা হয়েছে। কিউএস হচ্ছে একটি জ্যাপ যেটা পিটির সমান্তরাল এবং একটি কোণের মান দেওয়া আছে, তাহলে কিউএসটির ভ্যালুটা আমাকে বার করতে হবে। তো প্রথমেই আমরা কি করব, সেই বৃত্তটা এঁকে নিই। মোটামুটিভাবে আমরা এই বৃত্তটা ড্র করলাম, এটা হচ্ছে আমার ও। আচ্ছা, এই দেখো পিএস পিটি দুটো স্পর্শক টেনেছি। কিউএস হচ্ছে বৃত্তের একটি জ্যা যেটি পিটির সমান্তরাল। তো এখানে আমি কিন্তু আগে এই জ্যাটা এর সমান্তরাল টেনে নিলাম। তাহলে দেখো এখানে বহিস্থ বিন্দুটা ছিল পি, আর এইখানে দেখো পিএস পিটি হচ্ছে দুটো স্পর্শক, এই দুটো স্পর্শক। আচ্ছা, কিউএস হচ্ছে বৃত্তের একটি জ্যা, এই যে জ্যাটা বলেছিল এই জ্যাটার সঙ্গে সমান্তরাল, পিটির সঙ্গে দেখো এটা সমান্তরাল মোটামুটিভাবে আমি ড্র করেছি। আচ্ছা, এস পিটি দেওয়া আছে, দেখো এইটা হচ্ছে আমার 80 ডিগ্রি। তাহলে কিউএসটির ভ্যালু তোমাকে বার করতে হবে। কিউএসটি এই যে এই কোণটার ভ্যালু তোমাকে, এটা যদি আমরা যোগ করে দিই, কিউএসটির ভ্যালুটা তোমাকে বার করতে হবে। তাহলে দেখো এখানে আমরা কি পাচ্ছি, এখানে যেহেতু 80 ডিগ্রি তো বিন্দু থেকে যে স্পর্শকগুলো আঁকা যায় সেই স্পর্শকগুলোর দৈর্ঘ্য কিন্তু সমান, তাহলে এই বাহুটার দৈর্ঘ্যটা সমান হবে। আচ্ছা, আমাকে বার করতে হবে কিউএসটির ভ্যালু, এই কোণটার ভ্যালুটা আমাকে বার করতে হবে। কিউএসটির মান কত, এইটা। তাহলে দেখো কিউএসটি যদি আমাকে বার করতে হয়, আমরা এই ত্রিভুজটার ভ্যালুটা আগে বার করে নিই। কোনগুলো দেখো, এই যে স্পর্শকটা এবং এই যে স্পর্শকটা, এই স্পর্শকগুলোর দৈর্ঘ্য সমান, কারণ হচ্ছে বহিস্থ বিন্দু থেকে যে স্পর্শকগুলো আঁকা হয় তাদের দৈর্ঘ্য। এই লজিকটা কিন্তু লিখে নেওয়া উচিত। কারণটা কি, তাহলে এই বাহুটা সমান যদি হয় তাহলে এই কোণটা এবং এই কোণটা অবশ্যই সমান হবে। দেখো এটা কিন্তু একটা ত্রিভুজ, তাহলে এইটা যদি 80 ডিগ্রি হয় তাহলে বাকি দুটো কোণ কত হবে, অর্থাৎ পিটিএসটা কত হবে, দেখো এটা এই দুটোতে নিশ্চয়ই 100 ডিগ্রি হবে। আবার এই দুটো কোণ সমান, তাহলে পিএসটি হয়ে গেল কত, 100/2 মানে হচ্ছে 50 ডিগ্রি। তাহলে এইটা হয়ে গেল আমার 50 ডিগ্রি। আবার দেখো কিউএসটা কিন্তু পিটির সঙ্গে সমান্তরাল, কিউএস আর পিটি সমান্তরাল এবং এসটিটা কিন্তু ছেদক। তাহলে ছেদকের এই যে বিপরীত পাশে যে কোণগুলো সেগুলো হচ্ছে একান্তর কোণ। তাহলে কিউএসটিটা কিন্তু পিটিএস এর সঙ্গে সমান, তাহলে এগুলো হচ্ছে একান্তর কোণ। দেখুন একটা জেড পাচ্ছি, এই জেড আকারের কোণগুলোকে আমরা বলি একান্তর কোণ। তাহলে কিউএসটিটা হয়ে গেল আমার 50 ডিগ্রি। তোমরা কিন্তু এই লজিকগুলো লিখে নিয়ে তারপরে আনসারগুলো করবে। পরের যে কোশ্চেনটা রয়েছে দেখো, এখানে এবিসিডি একটি আয়তক্ষেত্রের অভ্যন্তরে ও বিন্দুটা দেওয়া আছে, যেখানে ও বি 6, ও ডি আমরা এটা ড্র করে নিই। আচ্ছা, ও এটা 5, তাহলে ও সির দৈর্ঘ্য তোমাকে বার করতে হবে। তো যেমন এটা 2-এর কোশ্চেন ছিল, তাহলে 3-এর কোশ্চেনটা দেখো, আমরা আয়তক্ষেত্রটা এঁকে নিলাম। আচ্ছা, আয়তক্ষেত্রের অভ্যন্তরে একটা ও বিন্দু, যেমন খুশি একটা বিন্দু নিয়ে নাও, এখানে একটা ও বিন্দু। আচ্ছা, ও বিটা 6, আচ্ছা নাম দিয়ে দাও এ বি সি ডি। আচ্ছা, এটা ও বি, আচ্ছা এইটা আমার ওডি। আচ্ছা, আর একটা হচ্ছে ও এ দেওয়া আছে, আর একটা হচ্ছে ওসি। আচ্ছা, আমাকে দেখো এবার কি কি ভ্যালুগুলো দেওয়া আছে, দেখো ও বিটা হচ্ছে 6, ওডিটা হচ্ছে 8, আচ্ছা ও এটা হচ্ছে 5, তোমাকে ওসির ভ্যালুটা বার করতে হবে। দেখো এটা এরকম হয়, এটা
এই যে যদি আয়তক্ষেত্রের এখানে এরকম বিন্দু হয় তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা লিখতে পারি ও এ স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার সমান কিন্তু ও বি স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার হয়। তাহলে দেখো ও এ এইটাকে যদি আমরা এক্স ধরি তাহলে এইটা 5 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইজিক্যাল টু ওবি আর ওডি দেওয়া আছে। ওবি আর ওবি যদি দেওয়া থাকে তাহলে 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার এটা হয়। তাহলে দেখো এক্স স্কোয়ার সমান আমরা লিখতে পারি 6 স্কোয়ার আর 8 স্কোয়ার, এটা হচ্ছে আমার 10 স্কোয়ার, আর 10 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, তার মানে এটা হচ্ছে 100 থেকে 25 বাদ, তার মানে হচ্ছে 75। তাহলে এক্স ইজিক্যাল টু হচ্ছে আমার দেখো √75, √75 মানে হচ্ছে 5√3, কারণ 25 3 75 হচ্ছে, তাহলে 5√3 সেন্টিমিটার। এগুলো সব ইউনিটগুলো সেন্টিমিটার ছিল। তাহলে এখানে কিন্তু এই লজিকটা ফার্স্টে লিখে নিয়ে তারপরে এটা সমাধানটা করা উচিত। পরের যে কোশ্চেনটা রয়েছে দেখো ত্রিকোণমিতি থেকে 4 কোশ্চেনটা কিন্তু খুব একটা জটিল নয়। সাইন অফ থিটা প্লাস 30 দেখো দেয়া আছে, সাইন অফ থিটা প্লাস 30 ডিগ্রি ইজিক্যাল টু হচ্ছে কস 15 ডিগ্রি। তাহলে কস 2 থিটার ভ্যালুটা তোমাকে বার করতে হবে। তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারি কি সাইন অফ থিটা প্লাস 30 ডিগ্রি ইজিক্যাল টু, আচ্ছা এটাকে কসটাকে আমরা এই যে 15 ডিগ্রিটাকে আমরা লিখতে পারি 90 মাইনাস 75, তার মানে 90 থেকে 75 যদি আমরা বাদ দিই তাহলে কস অফ 90 মাইনাস থিটা, যদি পুরো কোণের সূত্র ইউজ করো কস অফ 90 মাইনাস থিটা, তার মানে হচ্ছে সাইন 75 ডিগ্রি। আচ্ছা দুদিকেই সাইন হয়ে গেছে, তার মানে কি সাইন অফ থিটা প্লাস 30 হচ্ছে সাইন 75, তার মানে থিটা প্লাস 30 ডিগ্রি ইজিক্যাল টু হচ্ছে 75 ডিগ্রি। তাহলে সেটা ইমপ্লাই কী করছে 30 ডিগ্রি থিটা ইজিক্যাল টু 75 থেকে 30টা মাইনাস, তার মানে হয়ে গেল 45 ডিগ্রি। তাহলে তোমাকে বলেছিল কস 2 থিটা, তাহলে 2 থিটা মানে হচ্ছে কস 90 ডিগ্রি, তাহলে কস 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে সাইন 0, কস 90 মানে হচ্ছে সাইন 0, তার মানে 0। তাহলে এটার আনসার কিন্তু হয়ে গেল কত 0। 4 যে কোশ্চেনটা আসছে সেটার আনসার হয়ে গেল 0। 5 কোশ্চেনটাও ত্রিকোণমিতি থেকে cos টু দি পাওয়ার 4 মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু 2 এর 3, তাহলে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটার ভ্যালু বার করতে হবে। এটাও কিন্তু খুব একটা জটিল নয়, দেখো কীভাবে সলভ করবো। cos টু দি পাওয়ার 4 মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু 2 এর 3 দেওয়া আছে। তাহলে দেখো এটাকে আমরা সূত্র ইউজ করে দিচ্ছি। এটাকে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা যদি ইউজ করি তাহলে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর একটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার থিটা ইজিক্যাল টু 2 এর 3। আবার দেখো এই যে কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার এইটা কিন্তু হচ্ছে আমার 1, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1। তাহলে আমরা কি পাচ্ছি আলটিমেটলি কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজিক্যাল টু 2 এর 3, এইটা আমরা পেলাম। এইবারে দেখো তোমাকে অঙ্কটায় যেটা বলেছিল এখানে তোমাকে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা বলেছিল, তার মানে কসটা কিন্তু নেই, তাহলে কসের জায়গায় আমরা কি বসিয়ে দিতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা বসিয়ে দিতে পারি কসের জায়গায়। কস স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে বসিয়ে দিলাম মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজিক্যাল টু 2 এর 3। তার মানে আলটিমেটলি আমার যেটা দিয়েছিল সেটাই কিন্তু চলে এলো, তাহলে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা ইজিক্যাল টু 2 এর 3। তাহলে এটাই দেখো ওইটাই যেটা দেওয়া ছিল সেটাই কিন্তু হয়ে গেল আনসার। পরের যে কোশ্চেনটা রয়েছে দেখো খুব একটা জটিল কিছু নয়, 6 যে কোশ্চেনটা রয়েছে। আচ্ছা ধার দেওয়া আছে এক্স, আয়তঘনের ধার, আয়তঘন মানে আমরা জানি ইট বই বাক্স এগুলো হচ্ছে আয়তঘন, ঠিক আছে। তাহলে আয়তঘনের ধার, তাহলে ধার যদি হয় এক্স, ধার কটা আছে আয়তঘনের ধার হচ্ছে বা প্রান্তরেখা যেটাকে আমরা বলি ওইটা হচ্ছে কিন্তু 12, আয়তঘনের প্রান্তরেখা হচ্ছে 12। আচ্ছা তল, তলকে আমরা বলি ফেস, ফেস কতগুলো থাকে সেইটাকে আমাদের ধরেছি ওয়াই, তো সেইটা হচ্ছে কিন্তু আমার 6, আয়তঘনের যে তল সংখ্যা সেটা হচ্ছে 6। আচ্ছা এখানে আরেকটা জিনিস যেটা থাকে শীর্ষবিন্দু থাকে, কিন্তু এখানে শীর্ষবিন্দুর ব্যাপার কিছু বলেনি। তোমরা যদি এই ধরনের কোশ্চেন তাহলে একটা ফর্মুলা মনে রাখবে এ প্লাস ভি মাইনাস ই ইজিক্যাল টু 2, এইটা হয়। তাহলে এইটা মনে রাখলে কিন্তু এটাকে অয়েলার্স ফর্মুলা বলে, এই ফর্মুলাটা মনে রাখলে কিন্তু এই ব্যাপারগুলো গুলিয়ে যায় না। ফেস প্লাস ভার্টেক্স মাইনাস এজ ইজিক্যাল টু 2 হয় এই ধরনের জিনিসগুলোর ক্ষেত্রে। তো যাই হোক এখানে অন্যরকম বলেছে, তো 12 আর 6 এক্স আর ওয়াই এর ভ্যালু হচ্ছে 12 আর 6 যদি আমরা যোগ করি তাহলে পাচ্ছি 18। তোমাকে বলেছিল যে এক্স প্লাস ওয়াই প্লাস এ একটা সংখ্যা সর্বনিম্ন মান কত হলে এটা একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো দেখো এটা 18, তার মানে বলতে চাইছি এক্স প্লাস ওয়াই তো 18 হয়ে গেছে, 18-এর সঙ্গে আর কত দিলে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তো আমরা পূর্ণবর্গ মানে 18-এর পরের সংখ্যাটাই ভাবি, 18-এর সঙ্গে কিন্তু আর 7 দিলে যদি আমরা 7 যোগ করি 18-এর সঙ্গে 7 যোগ করলে কিন্তু এটা 25 হচ্ছে, এটা কিন্তু 25টা হচ্ছে 5 স্কোয়ার মানে পূর্ণবর্গ সংখ্যা। কিন্তু এখানে সর্বনিম্ন মান বলেছে, আমরা ধরে নিচ্ছি পরবর্তী পূর্ণবর্গ সংখ্যাই ধরে নিচ্ছি, কিন্তু এটা বিয়োগ করলে -2 করেও কিন্তু 16 করা যেতে পারে, +7ই ধরলাম।
পরের যে কোশ্চেনটা রয়েছে দেখো, নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 এবং উচ্চতার অনুপাত হচ্ছে 5:3, তাহলে বক্রতলের ক্ষেত্রফল অনুপাত। তাহলে দুটি চোঙ ছিল তাদের, আচ্ছা এটা হচ্ছে 7-এর কোশ্চেন। তো দুটো চোঙ ছিল, তাদের ব্যাসার্ধগুলো যদি আমরা একটা R1 আর R2 ধরি, তাহলে R1/R2 আমরা লিখতে পারি 2/3, আর উচ্চতাগুলো যদি আমরা হাইট H1 আর H2 যদি ধরি, তাহলে H1/H2 সমান আমরা বলতে পারি 5/3। এইবারে তাদের বক্রতলের ক্ষেত্রফল, বক্রতল বলতে আমরা যদি বক্রতলটা মানে সাইডের যে তলটা বা যে পার্শ্বতলটাকে বুঝি, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল অনুপাত কি হবে, 2πr1h1/2πr2h2, এইটাই হবে। এবার দেখো 2π দুদিকে আছে, তাহলে দুদিকে ক্যান্সেল করে দিতে পারি, তার মানে r1/r2 ইন্টু h1/h2, এটাই হচ্ছে। তাহলে মানে এই দুটোকে গুণ করে দিতে হবে, তাহলে 2/3 গণিত 5/3, এটা হচ্ছে। তাহলে 2/3 5/3 গুণ হলে 10/9, মানে এটার অনুপাত হচ্ছে 10:9। তাহলে তাদের ক্ষেত্রফলের অনুপাত হবে 10:9, অনুপাতের কোনো একক নেই। আচ্ছা এইবারে দেখো 8-এর যে কোশ্চেনটা রয়েছে, বলছে 2n+1 সংখ্যক স্বাভাবিক সংখ্যা বলতে আমরা বুঝি 1 2 3 4 এই ধরনের সংখ্যাগুলো, তাদের মধ্যমাটা দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে n এর মান নির্ণয় করতে হবে। তাহলে দেখো 8-এর যে কোশ্চেনটা, তাহলে 2n+1টা যদি সংখ্যা থাকে, তাহলে দেখো এইটা বোঝা যাচ্ছে যে এগুলো অযুগ্ম সংখ্যা, 2n+1 হচ্ছে অযুগ্ম সংখ্যা। তাহলে সেক্ষেত্রে কততম সংখ্যাটা মধ্যমা হয়, সেক্ষেত্রে কততম সংখ্যাটা মধ্য হয়, 2n মানে তার সঙ্গে 1 যোগ করে নিতে হয়, সেটাকে 2 দিয়ে ভাগ করে দিতে হয়, তার মানে এটা কত হচ্ছে, n+1 হচ্ছে। তাহলে যেহেতু n এখানে সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা আছে, তাহলে n+1 সংখ্যাটা হবে n+1, ঠিক আছে। তাহলে তাদের মধ্যমা হবে n+1, তাহলে n+1 সমান কিন্তু এখানে আমরা পাচ্ছি n+103/3। এবার এইটাকে ক্যালকুলেশন করে আমরা n এর ভ্যালুটা বার করব। তাহলে দেখো এটাকে যদি ক্যালকুলেশন করে দিই, 3n+3 সমান আমরা পাচ্ছি n+103, তার মানে আমরা পেলাম, দেখো এটা এদিকে চলে গেলে 2n = 100 আর n সমান আমরা পাচ্ছি 50, ঠিক আছে। তাহলে n এর মান হচ্ছে 50। এইভাবে যদি আমরা সমাধান করি, এটা অযুগ্ম সংখ্যা বলে এটা মধ্যমাটা n+1 হচ্ছে। আচ্ছা এরপরে যে কোশ্চেনটা আছে দেখো, বার্ষিক সরল সুদের হার এত পার্সেন্ট থেকে কমে এত পার্সেন্ট হলে তার বার্ষিক সুদটা 250 টাকা কমে গেছে, তাহলে মূলধনটা কত। তো মূলধনটাকে যদি আমরা x ধরি, তাহলে আমাদের সুদের যে ফর্মুলা আছে PRT/100, সেটা আমরা করে নিতে পারি। 9-এর কোশ্চেনটা, তাহলে PRT/100 কমে কত হয়েছে, 5.5 থেকে 4.5 হয়েছে। তো যদি আমরা মূলধনটাকে x ধরি, তোমরা অবশ্যই লিখে করবে, PRR হচ্ছে এখানে 5.5, টিটা হচ্ছে আমার বার্ষিক সরল সুদ, তার মানে 1 লেখার দরকার নেই, গণিত বাই 100, তাহলে এইটা থেকে কমে 4.1 হয়েছে। তাহলে দুটোর যে সুদটা সেইটা বিয়োগ করলে আমরা পাবো 250, মূলধনটাকে আমরা x ধরলাম, তাহলে x × 4.5/100 = আমরা পাচ্ছি 250। তাহলে দেখো x/100 আমি যদি কমন নিই, তাহলে এখানে যেটা পাচ্ছি 5.5 - 4.5 মানে 1, ঠিক আছে। তাহলে x/100 = আমরা পাচ্ছি 250, তার মানে x হচ্ছে 250কে 100 দিয়ে গুণ, তার মানে হচ্ছে 25,000 টাকা। তাহলে 25,000 টাকা হচ্ছে তাদের মূলধন। দুজনের মূলধনের অনুপাত হচ্ছে 3:2, লাভের 5% দান করার পরে বি এর লাভটা কিন্তু 798 টাকা হয়েছে। তাহলে মোট লাভ কত। দেখো আমরা একটা জানি যে মূলধনের যেটা অনুপাত সেইটাই কিন্তু তাদের লভ্যাংশের অনুপাত হয়, অর্থাৎ লাভটাও কিন্তু এরা এইভাবে পাবে, 3:2 যদি হয় মূলধন, তাহলে কিন্তু লাভটাও 3:2 অনুপাতে পাবে। আচ্ছা এবার কি করেছে, তারা লাভের 5% দান করে দিয়েছে, দিয়ে বি এর লাভটা হয়েছে 97 টাকা। তাহলে তাদের লাভটা একজনের যদি 3x হয়, অপরজনের নিশ্চয়ই 2x হবে, 3x আর 2x। তাহলে তাদের মোট লাভ কত হলো, দুজনের মোট লাভটা হয়ে গেল কিন্তু 5x। তাহলে মোট লাভটা কিন্তু হয়ে গেল 3x আর 2x যদি আমরা ধরি, তাহলে 5x। তাহলে এবার কিন্তু লাভের 5% দান করে দিয়েছে, তাহলে লাভের 5% বলতে আমরা বুঝি 5x × 5/100, তার মানে এটাকে ক্যালকুলেশন করলে 25 × 100, তাহলে x/4 কিন্তু ওরা দান করে দিয়েছে। আচ্ছা লাভটা ছিল কত, লাভটা ছিল 5x, তাহলে 5x থেকে কিন্তু x/4 ওরা দান করে দিয়েছে, তাহলে এটা কত পাচ্ছি, তার মানে এটা পাচ্ছি 19x/4 পাচ্ছি। এইটা দান করার পরে বি এর যে লাভ সেইটা হয়ে গেছে, এইটা তো আমার দান করার পরে দুজনের লাভটা হচ্ছে 19x/4,
এইবারে কিন্তু তাহলে বি এর লাভটা কত, তাহলে বি এর তো বি কত অনুপাতে টাকাটা পাবে, বি এর আনুপাতিক ভাগ হার অনুপাতে পাবে 19x/4 ইন্টু বি এর কত আনুপাতিক ভাগ হার, বি এর আনুপাতিক ভাগ হার হচ্ছে 2/5, কারণ 3:2 অনুপাতে ওরা পাচ্ছে, তাহলে বি এর আনুপাতিক ভাগ হার হচ্ছে 2/5। তাহলে বি এর যে লভ্যাংশ বি কত টাকা পাবে, এইটা 19x/4 ইন্টু 2/5, তার মানে এটা করলে দাঁড়াচ্ছে 38x/20। এইবারে দেখো 38x/20 এই যে টাকাটা, এই টাকাটাই বি এর লাভ, এটাই হচ্ছে কত আমার 798 টাকা। তাহলে দেখো এক্স ইজিক্যালটা আমরা কি পেলাম, 798 ইন্টু 20/38, এটাকে ক্যালকুলেশন করলে হচ্ছে দেখো 38×2 = 76, আর এটা 38×1 = 38, তার মানে 21×2 হচ্ছে আমার 420 টাকা। তাহলে এক্সটা হচ্ছে আমার 420। এবার বি কত পেয়েছে, কিন্তু এখানে বলেছে, তাহলে এখানে কিন্তু বি এর কিছু বলেনি, বলেছে মোট লাভ কত, তাহলে মোট লাভটা আমরা ধরেছিলাম 5x, তাহলে 420 ইন্টু 5, এইটাই হচ্ছে মোট লাভ, তার মানে হচ্ছে 5×4 = 20 আর 5×2 = 100, তার মানে 2100 টাকা হচ্ছে মোট লাভ। তাহলে এই কোশ্চেনটার আনসার হবে 2100 টাকা। পরের যে কোশ্চেনটা রয়েছে দেখো xi, এইখানে দেওয়া আছে দেখো x/2 সমান y/3 সমান হচ্ছে আমার z/4, এইটাকে সমান, তাহলে আমরা অবশ্যই এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে কে ধরে নেবো, কে নট ইকুয়ালস টু 0, তাহলে x সমান হচ্ছে 2k আর y সমান হচ্ছে 3k আর z সমান হচ্ছে 4k। এই যে জিনিসগুলো পেলাম এইগুলো আমরা খালি ওই যে অঙ্কটা দেওয়া আছে ওটাতে বসিয়ে দেবো। তাহলে দেখো অঙ্কটা ছিল 3x + 4y + 8z আর নিচে ছিল x + 3y, এটাকে জাস্ট বসিয়ে দেবো। 3x মানে হচ্ছে 3 দুগুণ, এখানে হচ্ছে আমার 6k, 4y মানে 4 3 12k আর 8z তার মানে হচ্ছে 32k, আর নিচে হচ্ছে দেখো x মানে হচ্ছে আমার 2k আর 3k 3 3 হচ্ছে 9k, তাহলে এটা ক্যালকুলেশন করলে হচ্ছে আমার 12 আর 6 18, 18 আর 32 হচ্ছে 50k বাই এখানে হচ্ছে 11k, কে আমরা ক্যান্সেল করে নিতে পারি কারণ k নট ইকুয়ালস টু 0, তাহলে এটার ভ্যালু হচ্ছে 50 এর 11। একদম সহজ অঙ্ক ছিল। লাস্ট কোশ্চেন, আজকের ক্লাসে আমরা এইটুকুই করব, ঠিক আছে। এটা দেখা ছিল এক্স ভ্যারিজিয়াস, এই যে কোশ্চেনটা রয়েছে দেখো এক্স ভ্যারিজিয়াস √y, y = a², x = 2 এ দেওয়া আছে, x² এর ভ্যালু বার করতে হবে। তাহলে দেখো এক্স ভ্যারিজিয়াস √y ছিল, তাহলে আমরা লিখতে পারি এখান থেকে x সমান, তাহলে x সমান k√y লিখতে পারি আমরা, k নট ইকুয়ালস টু 0, এটা আমরা মনে রাখবো। আচ্ছা এইবারে দেখো তোমার দেওয়া আছে y সমান a² আর x সমান 2a, তাহলে এইদিকে আমি 2a দিয়ে দিলাম আর x এর জায়গায় বসিয়ে দিলাম, তাহলে আমরা পেলাম k, তার মানে আলটিমেটলি আমরা পাচ্ছি k = 2। এইবারে তোমাকে কি করতে হবে, x² y এর ভ্যালু বার করতে দিয়েছে, তাহলে x² y যদি আমাকে করতে হয়, x² কত, x² সমান এখানে আমরা k² y করে দিলাম, x সমান 2a দেওয়া আছে, তাহলে x² সমান আমরা লিখতে পারি 4a², আর y সমান আমাদের কি দেওয়া আছে, y সমান দেওয়া আছে a², তাহলে 4a² = a², এইটা আমরা পাচ্ছি, বা এখান থেকেও কিন্তু পড়ে নিলে আমরা পেয়ে যাব x²/y = k²/1, তাহলে k² এর ভ্যালুটা বসিয়ে দিলে 4/1 চলে আসবে। তাহলে এইটাকে যদি আমরা a² দিয়ে ডিভাইড করে দিই দুদিকে, তাহলে 4:1, তাহলে x² সমান আমরা পাচ্ছি 4:1। লাস্টের যে কোশ্চেনটা ছিল দেখো সেইটার আনসার হচ্ছে 4:1। তাহলে এর আগের ক্লাসে আমরা 1 থেকে 3 পর্যন্ত যে কোশ্চেনগুলো ছিল সেটা করলাম, এবং আজকের ক্লাসে আমরা 4 দাগের যে কোশ্চেনগুলো ছিল সেটা করলাম। তো বন্ধুরা যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে এই ভিডিওগুলো বেশি করে শেয়ার করবে।